সাংবাদিকরা নিউজ করছে 10 বছর পর জেল থেকে বের হলো হ্যাকার দা মাফিয়া কিং। সাংবাদিকরা এটা বলা বলি করছে যে এত বছর পরে কেন মুক্তি দেওয়া হলো। তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। মানুষের মুখে কিছুটা স্বস্তির ছাপ। হয়তো মানুষের মনে এখনো সেই হ্যাকার দা মাফিয়া কিং আগের মতোই আছে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হ্যাকার দা মাফিয়া কিং আকাশের জন্য। আকাশ জেল থেকে বের হয়েই সোজা তার ছোট ভাই আরিফের বাসায় চলে আসলো। আরিফার বাসায় আসার পরে আরিফ আকাশকে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আর কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আরিফ, আর তখন বলতে লাগলো, ভাই, আপনি আবারও যে এখানে ফিরে আসবেন এটা তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি ভাই, আপনাকে দেখতে পেয়ে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছে, যেটা আর কখনো হয়নি। আরে এত ইমোশনাল হয়ে কথা বললে কি আর হবে? শোন, আমার অনেক খিদা পেয়েছে, আগে খাওয়া দাওয়া সেরে নেই, তারপরে বাকি কথা হবে। চল ভিতরে চল। আকাশ তখন আরিফের সঙ্গে গল্প করতে করতে রুমের ভিতরে চলে আসলো। আর রুমের ভিতর আসার পরে এদিকে আরিফ রান্নার খালাকে বলতে লাগলো তাড়াতাড়ি করে খাবার দেওয়ার জন্য। আরিফ এখনো বিয়ে শাদী করেনি, এখানেই একাই ব্যাচেলার থাকে। আরিফ এদিকে খাবার রেডি করতে করতে সকল ছেলেদেরকে খবর দিয়ে তার অফিসের সামনে আসার জন্য বলল। সবাই একসঙ্গে অনেক দিন পরে দেখা করবে। এদিকে আরিফের সঙ্গে গল্প করতে করতে খাবার খেয়ে নিল আকাশ। আকাশ খাবার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে। আকাশ বিকেলবেলা আরিফের সঙ্গে করে তাদের দেখা করা জায়গায় চলে আসলো, পুরনো একটা গোডাউনের ভিতর। ওরা সবাই এসেছে, সবাই অপেক্ষা করছে আকাশের জন্য। আকাশ যাওয়ার পরে তখন সবাই বলতে লাগলো, বস, আপনি আমাদের মাঝে ফিরে আসবেন এটা সত্যি আমরা কখনো কল্পনা করিনি। আমরা তো ভেবেছিলাম আপনাকে আর কখনো দেখতে পাবো না। 10 বছর আগে আমি যেরকমটা দেখে গিয়েছিলাম এখনও ঠিক সেরকমটাই আছে, একটুও পরিবর্তন হয়নি। আরও সমাজটা খারাপ হয়ে গিয়েছে। এগুলো ঠিক না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তাহলে কি ভাই আমরা আবারও আগের গ্রুপে ফিরে আসব? আমি তাহলে সকল লোকজনকে খবর দেই, ওরা আপনার সামনে কালকেই হাজির হবে। হ্যাঁ, যেখানে যত লোক আছে সবাইকে খবর দে। সবাইকে কালকে সকালের মধ্যেই আমি আমার সামনেই দেখতে চাই। নতুন একটা প্ল্যান করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। রকি এখন কোন জায়গার দায়িত্বে আছে? বস, রকি আপনার সঙ্গে বেইমানি করার পরেও আলী হাসানের সঙ্গে হাত মিলিয়েছে। এখন আলী হাসান তাকে পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ করতে দিয়েছে। আর ঢাকা শহরে যত ক্রাইম হয় সবকিছু রকির হাত ধরেই হয়। এই রকির সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা করা লাগবে, নাহলে তো আর হবে না। ছেলেটা অনেক বেড়ে গেছে। আমার সাথে থেকেই আমার সাথে বেইমানি করার ফল এবার বুঝতে পারবে। চল দেখা করে আসি অন্য কারো সঙ্গে। বস, আমি ল্যাপটপে আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি, আপনার অন্য কিছু জানা প্রয়োজন। ভাই, আমি ল্যাপটপ নিয়ে আসছি। এই কথা বলার পরে আরিফ ল্যাপটপে একজন একজন করে ছবি দেখাতে শুরু করলো আর পরিচয় করিয়ে দিতে লাগলো। আরিফ তখন বলতে লাগলো, বস, এটা হচ্ছে রকির ছোট বোন সাদিয়া, একমাত্র বোন, তাই সবচেয়ে বেশি আদরটা ও পেয়ে থাকে। রকি এবং সাদিয়ার বাবা মা মারা গেছে অনেক আগেই। রকি এতদিন আপনার হয়ে কাজ করত, আর এখন আলী হাসানের হয়ে কাজ করছে। পুরো ঢাকা শহর তার নিয়ন্ত্রণে আছে। আর তার বোন সাদিয়া এখন ভার্সিটিতে পড়াশোনা করে। রকির ডান হাত হচ্ছে সাদ্দাম। সাদ্দাম রকির কথাই উঠে বসে, আর যতগুলো ড্রাগসের ব্যবসা আছে সব কিছু সাদ্দাম মেনটেন করে থাকে। আর ওদিকে খুন করার জন্য তুহিন আছে। তুহিন খুনের বিষয়টা দেখে। তুহিন তাহলে এখন খুন করা শিখে গেছে? ঠিক আছে, আগে তার সঙ্গে দেখা করে আসি। অনেক বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে, চল। এই কথা বলার পরে আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল। আর আরিফ এবং আরো কয়েকজন মিলে ওরা পেছনে বসেছে, আর সামনে বসে মোবাইল টিপছে আকাশ চৌধুরী। আকাশ ভাবছে সাদিয়া মেয়েটা দেখতে অনেক সুন্দর। সাদিয়া মেয়েটাকে দেখে তার পছন্দ হয়ে গেল। আর এভাবে আনমনে ভেবেই চলছিল, আর একা একাই হাসছিল। আর এভাবে সময়টা পার হয়ে গেল।
কিছুক্ষণ পরেই এর আস্তানায় চলে আসে আকাশ চৌধুরী। আকাশ ভাবছে সাদিয়া মেয়েটা দেখতে অনেক সুন্দর, মেয়েটাকে দেখে তার পছন্দ হয়ে গেল। কিছুক্ষণ পরেই তুহিনের আস্তানায় চলে আসলো। আর তুহিনের আস্তানায় আসার পরে তুহিন আকাশকে দেখে অবাক হয়ে গেল। আর তখন তুহিন আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার? আমার সামনে এখন দেখছি আকাশ চৌধুরী দাঁড়িয়ে আছে। আমার তো নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ ভুল দেখছে না তো। তুই বের হয়ে আসলি কিভাবে? তোর তো ভেতরে থাকার কথা। এত তাড়াতাড়ি বের হওয়ার তো কোনো কথা ছিল না। চাইলে অনেক আগেই বের হয়ে আসতে পারতাম, আসিনি তখন, কারণ আমার প্রয়োজন হয়নি। এখন আমার প্রয়োজন হয়েছে, তাই আমি বের হয়েছি। কেন, তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি আমি আসাতে? দেখ, এখানে কোনো গ্যাঞ্জাম করার চেষ্টা করবি না। যদি এখানে গ্যাঞ্জাম করিস তাহলে কিন্তু তোর খবর আছে। এখানে আমরা কতজন আছি জানিস? আর আমার সম্পর্কে হয়তো তুই এতক্ষণে ভালো করে খবর নিয়ে ফেলেছিস। তাই কোনো বাড়াবাড়ি না করে এখান থেকে চলে যা, তাতেই বরং তোর জন্য ভালো হবে। তুই ছেলেটা অনেক বেশি অস্থির, আর এই অস্থিরতাই তো আজকে কাল হয়ে দাঁড়াবে তোর। শোন, তোকে একটা অফার দিচ্ছি। তুই আলী হাসানের সকল খবরাখবর রকির কাছ থেকে এনে দিবি, তাহলে তুই ক্ষমা পাবি। আমাকে কি তোর বোকাচোদা মনে হয় যে তুই যেটা বলবি আর আমি সেটাই শুনবো? তুই যেটা বলবি আমি সেটাই করব? আমারে কি পাগলে পেয়েছিস? তোর কথা আমি রাজি হয়ে যাব? আর তোর তো এখন কোনো কিছুই নেই। তোকে দেখে এখন 2 টাকার কেউ মূল্য দেয় না। আমাকে কে মূল্য দিল আর কে দিল না সেটা নিয়ে তো আর তোর চিন্তা করার কথা না, সেটা আমার বিষয়। তুই আমাকে খবরাখবর এনে দিবি, তার জন্য তুই ক্ষমা পাবি। কারণ তুই যে অন্যায় করেছিস মানুষের সঙ্গে আর আমার সঙ্গে, এই অন্যায়ের তো একটাই শাস্তি হতে পারে, সেটা হলো তোর মৃত্যু। তুহিন, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস ইদানিং। আর ভাই এখন চলে এসেছে, এখন বুঝতে পারবি তোর হায়াত আর কতদিন থাকে। তোরা সবাই মিলে আমাকে ছেড়ে দিবি আর আমি এভাবে চুপচাপ বসে আঙ্গুল চুষবো? এটা তুই ভাবলি কি করে? আমি যদি একটা ফোন করি তাহলে সব কয়টাকে মেরে এখানে পুঁতে ফেলতে পারবো। আজ থেকে 2 দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব ছিল রফিকুজ্জামান। আর তাকে কেন খুন করলি? তার কি কোনো কানেকশন ছিল তোদের সাথে? আর সে এমন কি কাজ করলো যে এইভাবে নৃশংসভাবে হত্যা করলি তাকে, তাও তুই নিজে? আমি যে রশিদুজ্জামানকে হত্যা করেছি সেটার কোনো প্রমাণ নেই, তাই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমি তাকে ফোন করিনি, আর তাকে খুন করে আমার কি লাভ? তোর কোনো লাভ নাও থাকতে পারে, কিন্তু এটা দিয়ে রকির অনেক বেশি লাভ আছে। কারণ ওই জেলার রফিকুজ্জামান, তার কাছে অনেক অনেক প্রমাণ আছে রকির ব্যাপারে। দেখ, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আমার অনেক কাজ আছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। তোরা এখান থেকে যা, আমিও তোদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই শালা, তোকে এই পর্যন্ত কে নিয়ে এসেছে? আর ভাইয়ের সম্পর্কে কোনো কিছু না জেনেই এতক্ষণ বক বক করছিলি। এবার দেখ আমরা কে আর ভাই কে। এই বলে আরিফ তুহিনের কলার চেপে ধরল। আর তখনই তুহিনের ছেলে পেলে সকলেই গান হাতে নিয়ে চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে গেল। আর এটা দেখার পরে আকাশ আরিফকে ছাড়িয়ে দিল। আকাশ আরিফকে ছাড়িয়ে দেওয়ার পরে সেখানে থেকে চুপচাপ চলে যেতে শুরু করলো। আর এটা দেখে তুহিন হাসতে শুরু করলো। তুহিন হাসছে কারণ তুহিন মনে করছে তাকে ভয় পেয়ে ওরা ফিরে চলে যাচ্ছে। আর এই কারণেই তুহিন তার মতো করেই হাসতে লাগলো। আর এদিকে তুহিন তখন বলতে লাগলো, কিরে, এখন ভয় পেয়ে একা একাই চলে যাচ্ছিলি? তুই না বলেছিলি আমার কাছ থেকে সবকিছু তথ্য নিয়ে যাবি? আমি যেন তোর হয়ে কাজ করি, আর এখন কি হাওয়া বেরিয়ে গেল তো? এদিকে আকাশ আর কোনো কথা না বলে সে গাড়িতে উঠে পড়ল। আকাশ নিজেই এখন ড্রাইভিং করছে। আকাশ গাড়িটা নিয়ে ঘুরিয়ে সোজা ওই বসে থাকা তুহিনের টেবিলের উপর দিয়ে চালিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই তুহিনের একটা পা কেটে গেল গাড়ির চাকার নিচে। চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে ডাকছে। আর এইদিকে আকাশ আর পেছন ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ মনে মনে মুচকি হাসছে আর বলতে লাগলো, এত বড় সাহস যে কিনা আমার উপর কথা বলে! আমি কে এটা এখন সবাইকে এক এক করে বোঝাবো। সকলটাকে যদি না দেখেছি, আমার নাম আকাশ চৌধুরী না।
এদিকে আকাশ গাড়িটা রেখে ওদেরকে পাঠিয়ে দিল আর গাড়ি নিয়ে সোজা চলে আসলো পার্কে। আকাশের এটা পুরনো একটা অভ্যেস, মন খারাপ থাকলেই বা কোনো কিছু ভালো না লাগলেই পার্কে এসে একা একা চুপচাপ বসে থাকা আর নিজেই নিজের সঙ্গে গল্প করা। এটা আকাশের সেই ছোটবেলা থেকে, কারণ আকাশের আপন বলতে কেউ নেই। সে একটা এতিমখানায় মানুষ হয়েছে। আকাশ নদীর পাড়ে বসে দূরে তাকিয়ে দৃশ্যগুলো দেখছিল, আর তখনই পুরনো স্মৃতিগুলো ভেসে আসলো। আজ থেকে 10 বছর আগের কথা। আকাশ ছিল তখনকার নামকরা মাফিয়া কিং। ছোটবেলা থেকেই একটা এতিমখানায় মানুষ হয়েছে, কিন্তু আকাশের জীবনটা এতিমখানা থেকেই অনেক কষ্ট ছিল। তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে সেই ছোটবেলা থেকেই মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত হতে হতে একটা সময় আকাশ নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায়, তবে সেটা ভুল পদক্ষেপে। আকাশের প্রতিটি জেলায় তার একটা করে অফিস রয়েছে। আকাশ একদিন তার মেইন অফিসে বসে কাজ করছিল, আর হঠাৎ করেই তার প্রেয়সী নীলা চলে আসলো। নীলা আসার পরে তখন আকাশকে দেখতে পারল। আকাশ ল্যাপটপে বসে কাজ করছিল, আর চারিদিকে তার ছেলে পেলে সকলেই বিভিন্ন ধরনের কাজ করছিল। আর তখন নীলাকে দেখার পরে সকলেই এখান থেকে বের হয়ে গেল। তখন আকাশ সামনের দিকে তাকিয়ে দেখতে পারল রাগী চোখ নিয়ে নীলা আকাশের দিকে তাকিয়ে আছে। আর তখন আকাশ নীলাকে বলতে লাগলো, তুমি আজকে এত তাড়াতাড়ি এখানে আসলে? আর তুমি কেন আসলে? আমাকে ফোন করতে, আমি তো তোমার সঙ্গে পার্কে দেখা করতে চলে যেতাম বা ভার্সিটিতে যেতাম। এখানে না আসলে তো আমি বুঝতে পারতাম না যে তুমি আসলে কি কাজ করো, আর একটু অফিসের মধ্যে এতগুলো ছেলেপেলে কি করে। আর ওরা তো দেখতে এক একটা শয়তানের মতো, এক একটাকে তো ভদ্র মানুষের মতো দেখা যায় না। আর এই ল্যাপটপের মধ্যে আবার কি কাজ? সবাই দেখি ল্যাপটপ নিয়ে কাজ করছে। এসব কিছু তুমি বুঝবে না। এসব হচ্ছে আমার বিজনেস, আর বিজনেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, কোনো একটা কফি শপে যাই। আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটার উত্তর দিবে। আমি বাহিরে কোনো কথা বলবো না, আমি এইখানে কথা বলবো। আর কি কাজ করছো আমি সেটা দেখবো, আমাকে বুঝাও। আরে কি যন্ত্রণা, তুমি কি শুরু করলে? এখন চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, এখানে অনেক গরম, তোমার গরম লাগছে, চলো। আকাশ জোর করে টানতে টানতে নীলাকে নিয়ে একটা কফি শপে চলে আসলো। আকাশের অফিসের পাশেই একটা কফি শপ রয়েছে, আর ওই কফি শপে বসে 2টা কফি অর্ডার করলো। আর তখন নীলা আকাশের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আর তখন আকাশ রাগ ভাঙানোর জন্য বলতে লাগলো, কি কারণে এমন রেগে আছো সেটা কি জানতে পারি? আর এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এখন কিন্তু সত্যি সত্যি আমার অনেক বেশি ভয় লাগছে তোমাকে দেখে। দেখো তুমি কি করছো, আমি কোনো কিছুই জানি না। বাবা যখন আমাকে প্রশ্ন করবে যে তুই যাকে ভালোবাসিস সে কি করে, তখন কি আমি বলবো সে একজন গুন্ডা মাস্তান? তখন কি আমাকে তোমার সঙ্গে বিয়ে দিবে বলো তুমি? আর যদি বলি যে ও বিজনেস করে, তা কিসের বিজনেস করে সেটাকে জিজ্ঞেস করবে না আমাকে? তখন আমি কি বলবো? দেখো তোমার বাবা এরকম কেন? আমি জানি না, কেউ বিজনেস করলো সেটা ঠিক আছে, কিন্তু কিসের বিজনেস করে সেগুলো জানতে চাওয়াটা কিন্তু আসলেই অন্যায়। বাবা তার মেয়েকে অন্য একটা ছেলের হাতে তুলে দিবে সারা জীবনের জন্য, তো ছেলেটার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে কি এভাবে তুলে দিবে? তোমার কি এটাই মনে হয় মানুষকে গাধা পেয়েছো? আচ্ছা সরি, এবার বলো আসল কাহিনী কি? তুমি এভাবে বাসা থেকে রাগ করে ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছো কেন? কোনো কিছু তো বুঝতে পারছি না আমি। আজকে আমাকে বিকেলবেলা দেখতে আসবে, আমি ভার্সিটিতে না গিয়ে সোজাসুজি তোমার কাছে চলে এসেছি। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি সকালে কতগুলো কল দিয়েছি কিন্তু কলটা রিসিভ করলে না, তো মেজাজটা খারাপ হবে না? তো কি করবে? তুমি তো জানো আমি অনেক ব্যস্ত ছিলাম, তার জন্যই তোমার কলটা রিসিভ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে কপালে একটা খারাপ দিন লেখা আছে, এটা কাটিয়ে নাও, পরবর্তীতে দেখা যাবে কি করা যায়।
এই একটা কথা আর কতদিন বলবে তুমি বলো? আর আমি কতদিন মানুষের সামনে বউ সেজে থাকবো? আর মানুষজন আমাকে দেখে যাবে, আর আমি একটা একটা করে বিয়ে ভাঙবো। এবার সত্যি বলছি, তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করেই তারপর বিয়ে করব। তোমার তো কাজ হলো তোমার লোকজন দিয়ে মানুষকে পিটানো অথবা মানুষকে মেরে ফেলা, আবার প্রমাণ সহকারে পুলিশের হাতে তুলে দেওয়া। এইসব করে কি মজা পাও আমি বুঝি না। মানুষের কাজ করো ঠিক আছে, কিন্তু মানুষ কি তোমাকে এখন ভালো বলছে? মানুষ তো তাদের নিজেরটা বুঝে তোমাকে দূরে ঠেলে দিচ্ছে। দেখো, আমি মাফিয়া ঠিক আছে, কিন্তু আমি মানুষের ভালোর জন্য কাজ করি। আজকে আমি না থাকলে এখানে অনেক ক্রাইম হতো। দেখতে পাচ্ছ, আমি জবে থেকে আসছি, একটা ক্রাইম হতে এই শহরে কোনো মেয়ে ধর্ষণ হয়নি। আর ড্রাগসের বাজার তো পুরো বাংলাদেশ বন্ধ করে দিয়েছে। তাহলে কেন শুধু শুধু তুমি মেনে নিচ্ছ না? তোমার বাবা এগুলো না বুঝলে আমার তো কোনো কিছু করার নেই। আমি তো তোমার বাবার জন্য এগুলো ছাড়তে পারবো না। দেখো, আমি সেটা জানি যে তুমি মানুষের ভালোর জন্য কাজ করছো, কিন্তু বিশ্বাস করো, তোমার যে চারিদিকে এত শত্রু হয়ে গেছে, তুমি কি ভাবতে পারছো তোমার ভবিষ্যতে কি হবে যদি কখনো আমি তোমাকে হারিয়ে ফেলি? এরকম কোনো কিছু হবে না। যতদিন পর্যন্ত আমার ধীর প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমরা দুজনে একসঙ্গেই থাকব। চিন্তা করো না। আর এখন মাথা ঠান্ডা করো, আর কফি খাও, খেয়ে বাসায় যাও। আমি এখন বাসায় যাব না, আমি এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার কোনো কিছু ভালো লাগছে না, বাসায় গেলে মেজাজ খারাপ হয়ে যাবে। চলো, কোনো কাজে বাহানা দিলে কিন্তু মাথা ফাটিয়ে দিব। তা পড়াশোনা না করলে কিন্তু জীবনে কিছু করতে পারবে না। ভার্সিটি আর কোনোদিন যেন মিস না হয়, ঠিক আছে? প্রতিদিন ভার্সিটিতে যাবে, বুঝতে পেরেছো? একথা বলার পরে আকাশ তখন নীলাকে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়। আর প্রায় দুপুরের পর পর্যন্ত ঘোরাফেরা করে নীলাকে তার বাসার সামনে নামিয়ে দেয় আকাশ। আর বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে তখন নীলা বলতে লাগলো আকাশকে, এখন কিন্তু তুমি কোনো অফিসে যাবে না, তুমি সোজা বাসায় চলে যাবে। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে কল করবে, বুঝতে পেরেছো? এর জন্য কোনো ব্যতিক্রম না হয়। তাড়াতাড়ি বাসায় যাবে, আর কোনো জায়গায় আড্ডা দেওয়া তো একদমই যাবে না। একথা বলার পরেই আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো তার বাসায়। আর ওদিকে আকাশের খুবই কাছের লোক হলো রকি। রকি এদিকে আকাশের নামে ষড়যন্ত্র করছে, আকাশকে মেরে ফেলার ট্রাই করছে। আর এদিকে হাত মিলিয়েছে আলী হাসানের সঙ্গে। আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য রকি বিকেলবেলা গাড়ি নিয়ে বের হয়ে আসলো। আর ওদিকে আকাশ তার মতো করে বাসায় এসে খাবার খেয়ে নীলার সঙ্গে সময় দিতে থাকেন। ওদিকে আকাশের কোনো খবরই নেই যে রকি এরকম একটা কাজ করছে। আকাশ রকিকে অনেক বিশ্বাস করে, আর বিশ্বাস করে সমস্ত কিছুর দায়িত্ব তার উপরেই দিয়েছে। রকি আলী হাসানের সঙ্গে দেখা করার জন্যে চলে আসলো। আলী হাসান তখন রকিকে দেখে বলতে লাগলো, আমি অনেক খুশি হলাম যে তুই আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিস, আমার প্রস্তাব মেনে নিয়েছিস। আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এবার দেখবি আকাশকে কি করে নিছেন আমায়। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আকাশের সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। আপনি যদি সাহায্য করেন তাহলে আমিও আপনাকে সাহায্য করব। আপনি আপনার ব্যবসা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। আমি আপনাকে নিজে সাহায্য করব। আমি আপনার হয়ে কাজ করতে চাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করছা। আর এখন আসল খবর বল, কিভাবে করা যায়? তুই বলেছিলি তোর একটা প্ল্যান রয়েছে, সে প্ল্যানটা কি এখন আমাকে বল। বস, আপনি তো জানেন যে আকাশ নীলার সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশনে আছে। আকাশ নীলাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। নীলা যেটা বলবে সেটাই। আর নীলাও কিন্তু আকাশকে তার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। আর এটাকেই আমরা কাজে লাগাতে পারি। আপনার সঙ্গে তো ওই বিজনেসম্যান খান ইন্ডাস্ট্রির সঙ্গে ঝামেলা হয়েছে। আর খান ইন্ডাস্ট্রিকের খান পরিবারের একমাত্র উত্তর অধিকারী হলো এই নীলা। যেহেতু নীলার বাবার সঙ্গে আপনার একটা ঝামেলা হয়েছে, আপনি নীলার বাবাকে কোনো
সিস্টেম করে খুন করে দিলে, আর সেই খুনের দায় আপনি আকাশের উপর ফেলে দিলেন। আর আকাশ চলে গেল জেলে, আর এদিকে সকল কিছু আমরা পেয়ে গেলাম খুব সহজেই। আর নীলা আকাশকে ভুলতে পেরে দূরে সরে গেল, অথবা আপনি বিয়ে করে নিলেন। এই প্ল্যানটা কেমন হয়? গুড, ভেরি গুড। আমি এই প্ল্যানটারই আশায় ছিলাম। আমি এমন একটা প্ল্যান চেয়েছিলাম, যে প্ল্যানটা দিয়ে আমি এরকম কোনো কিছু একটা করব। এবার আমি সকল জায়গায় আমি আমার ব্যবসা সাজাবো। আমি বিদেশে মাফিয়াদের সঙ্গে লেনদেন করতে পারবো। এভাবেই ওরা কথা বলতে থাকেন, আর কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর এদিকে রকিও চলে আসে গোডাউনে। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা নীলা আকাশকে কল দিল, আর কল দিয়ে তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? তোমাকে না বললাম আজকে তুমি বাবার সঙ্গে দেখা করবে অফিসে? তুমি তাড়াতাড়ি করে বাবার অফিসে চলে আসো। বাবা তোমাকে আসতে বলেছে। আর কোনো কথা বলবে না, কোনো এক্সকিউজ দিলেও আমি মানব না। আকাশ নীলাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ। কারণ সে খুব ভালো করেই জানে যে নীলার সঙ্গে কথাই পেরে উঠবে না। তাই আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নীলার বাবার অফিসে চলে আসলো। নীলার বাবার অফিসে আসার পরে সে বাহিরে ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই নীলার বাবা অফিস থেকে বের হয়ে আসলো। আর বের হয়ে এসে দেখতে পারলো আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তখন নীলার বাবা এসে তাকে বলতে লাগলো, আকাশ, চলো আমরা কোথাও গিয়ে নিরিবিলি কথা বলি। আজকাল তো কফি শপ রেস্টুরেন্ট ছাড়া কথাই বলা যায় না। কিন্তু আজকে চলো আমরা পার্কে গিয়ে কথা বলি। আমার এমনিতেও ভালো লাগছে না, এই চার দেয়ালের মাঝে বন্দি লাগছে। ঠিক আছে আঙ্কেল, চলুন না, আপনার সঙ্গে আমি পার্কে গিয়ে কথা বলি। আর ওইখানের ওই জায়গাটাও বেশ সুন্দর, নিরিবিলিতে কথা বলা যাবে। এরকম কথাগুলো শুনে বেশ অবাক হয়ে গেল নীলা। নীলা তখন ভার্সিটিতে যেতে চাইছিল না, কিন্তু আকাশ জোর করে নীলাকে ভার্সিটিতে পাঠিয়ে দেয়। আর নীলা ভার্সিটিতে যাওয়ার পরে এদিকে আকাশ তার গাড়িতে করে বাবাকে সহ নিয়ে আসলো পার্কে। আর পার্কে নিয়ে আসার পরে তখন বলতে লাগলো, দেখো আকাশ, কথা হচ্ছে যে আমার নীলা ছোটবেলা থেকে একটু অন্যরকম টাইপের মেয়ে। কারণ ছোটবেলা মায়ের আদর কি জিনিস সেটা বুঝতে পারিনি, আর ওর জন্য আমি ওর মা, আমি ওর বাবা। ওর সমস্ত কিছু আমি পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু মেয়েটা যে আমার অহংকারী হয়নি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমার কাছে অনেক বেশি পাওয়া আমার। এত কিছু আছে, কিন্তু আমার মেয়েটা একটু অহংকার করে না, বরঞ্চ মানুষকে সবকিছু বিলিয়ে দিতে চেষ্টা করে। আর আমিও জানি তুমি ঠিক এমনই মানুষ। তোমার ব্যাপারে আমি অনেক খোঁজখবর নিয়েছি, আর অনেক খোঁজখবর নেওয়ার পরেই কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছি। তুমি যে কাজগুলো করছো আসলে সমাজের উপকারের জন্যই করছো, কিন্তু কিছু কিছু মানুষ তোমাকে ভালো চোখে দেখছে না, আর যারা তোমাকে দেখছে না তারাই হলো তোমার শত্রু। আর তারাই সমাজের ভালো চায় না, তারা মুখোশের আড়ালে অন্যায় কাজ করে থাকে, অনেক খারাপ কাজ করে থাকেন, আর এজন্যই ওদের চোখে তুমি ভালো না। তুমি তোমার পক্ষে এগিয়ে যাও, কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে জানিও। তবে একটা কথা, নিজের কোনো ক্ষতি কখনই করবে না। আগে নিজেকে সেফ রাখবে, তারপর না হয় সবাইকে সেফ রাখবে। সত্যি বলতে আপনার প্রতি আমার ধারণা ছিল একটু অন্যরকম টাইপের। কারণ সবাই আপনাকে নিয়ে বেশ অন্যরকম কথা বলতো এরকম রাগী একটা মানুষ কি করে এরকম হতে পারে, আরো অনেক কিছু বলতো। কিন্তু আজকে আপনার সঙ্গে কথা বলার পরে আমার প্রতিজ্ঞা পাল্টে গেল। দেখো, অফিসের কাজের জন্য সবার সঙ্গে অন্যরকম ভাবে চলতে হয়। আমি যদি অফিসে নরম থাকি তাহলে ওরা সবাই মাথায় উঠে পড়বে। আর বিজনেস সম্পর্কে তো তোমার খুব ভালোই আইডিয়া আছে, কোনটা কি করতে হবে এটা আমার চেয়েও খুব ভালো করে জানবে, তাই তো? সেটা ঠিক আছে, তবে আপনি কোনো চিন্তা করবেন না। আমি নীলাকে কখনোই কষ্ট পেতে দেব না। নীলার সব কিছুর দায়িত্ব আমি নিতে চাই, খুব শীঘ্রই। তবে হাতে কিছু কাজ আছে, তার জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার নতুন বিজনেস আরম্ভ করছো, এখন এদিকে সময় দিতে হচ্ছে। ঠিক আছে, তুমি সময় নাও, কোনো সমস্যা নেই। আমার মেয়েটা একটু পাগলি, তার জন্য একটু পাগলামি করে। হঠাৎ করেই কেউ যেন নীলার বাবাকে গুলি করলো। আর নীলাকে
আর নীলার বাবাকে গুলি করার সাথে সাথে নীলার বাবা বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। আর তখন আকাশ তার কোমর থেকে পিস্তলটা বের করে চারিদিকে খুঁজতে থাকে। আর আকাশ এমন একটা পজিশনে ছিল যে অন্য একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুললে মনে হবে আকাশ নিচে থেকে নীলার বাবাকে গুলি করেছেন। আর কেউ এটা ছবি তুলে নেয় আর ছবি তুলে সেখান থেকে পালিয়ে যায়। আর ওদিকে ছবিটা নিয়ে যাওয়ার পরে নীলাকে ছবিটা পাঠিয়ে দেয়। আর এদিকে আকাশ তাড়াতাড়ি করে নীলার বাবার কাছে চলে আসলো। আর নীলার বাবার কাছে আসার পরে তখন বলতে লাগলো, আঙ্কেল, আপনার কোনো কিছুই হবে না। আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি এখনই। আপনি একটু ধৈর্য ধরুন। আমি বুঝতে পারছি না কি করে এসব হয়ে গেল। আকাশ, তুমি প্লিজ পাগলামি করো না, আমার কথা শোনো মনোযোগ দিয়ে। আমার সময় ফুরিয়ে আসছে, আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না মনে হয়। তুমি আমার মেয়েটাকে এবং আমার সবকিছু দেখে রাখবে, আমাকে কথা দাও। জি আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আপনার সব কিছু দেখে রাখবো আর নীলাকে সব সময় আমার কাছাকাছি রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না। আর তখনই ছটফট করতে করতে নীলার বাবা সেখানেই মারা গেল। আর তখন একটু পেছনে ফিরে তাকিয়ে দেখতে পারল নীলা পেছন দিকে দাঁড়িয়ে আছে। আর নীলা তখন আকাশকে ভুল বুঝে বলতে লাগলো, আমি সব সময় তোমাকে বিশ্বাস করতাম আর বিশ্বাস করে সকল কিছু তোমার কথা মতো চলতাম। আর মানুষেরা যা বলতো এগুলো কখনোই আমি নিজে বিশ্বাস করতাম না। কিন্তু এখন দেখছি তুমি আমার সঙ্গে পুরোটাই গেম খেললে। আমার সম্পত্তি পাওয়ার জন্য তুমি আমার বাবাকে বললাম তো মেরে ফেলেছো। কারণ তুমি খুব ভালো করে জানতে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাবার সম্পত্তি কখনোই পাবে না। তাই নীলা, তুমি এসব কি বলছো? আমার কি কোনো কিছুর অভাব আছে যে আমি তোমার বাবার সম্পত্তি নিতে চাইবো? আমার তো যথেষ্ট পরিমাণে আছে। তাহলে আমি কেন তোমার বাবার সম্পত্তির দিকে লোভ করব? আর আমার এমন কোনো কিছু হয়ে যায়নি যে তোমার বাবার সম্পত্তি নেওয়া লাগবে আমার। হ্যাঁ, তোমার অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে লোভ জিনিসটা অনেক বেশি। আর এই কারণে তুমি আমার বাবার সম্পত্তি দখল করতে চাইছো। কিন্তু এই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না। আমি বেঁচে থাকতে এখন আমার নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হচ্ছে। কারণ আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে মানুষটা আসলে কখনোই মানুষই হতে পারেনি। তুমি ভালো মানুষ হবে, তারপরে আর আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিব। প্লিজ বিশ্বাস করো, আমি তোমার বাবাকে কোনো কিছুই করিনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসবের মধ্যে ছিলাম না। কেউ এসে তোমার বাবাকে গুলি করে দেয় আর আমি তাদেরকে খোঁজার জন্য এদিকে এসে পিস্তল রেখেছিলাম। আমি বিশ্বাস করি না, আর আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। আমি আর কোনো কিছু তোমাকে বলতে চাই না। এখন আমার তোমার সঙ্গে কথা বলতেও ঘৃণা হচ্ছে। প্লিজ তুমি আমার কাছ থেকে এখান থেকে চলে যাও। আমি আর তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। তোমার মুখ দেখাটাও এখন আমার পক্ষে পাপ হয়ে গেছে। আমি এমন একটা মানুষকে ভালোবাসতে পারলাম কি করে? আমার কাছে এখন এটাই মনে হচ্ছে। আকাশ নীলার কাছাকাছি যেতে চায়। আর নীলার কাছাকাছি যাওয়ার পরেও নীলা কিছুটা ছিটকে আকাশের কাছ থেকে চলে যায়। আর আকাশ এখান থেকে চুপচাপ করে তার গাড়ি নিয়ে চলে আসলো। আর সেদিনের পর থেকে নীলার কোনো খোঁজ আকাশ পায়নি। কারণ নীলা কোথায় হারিয়ে গিয়েছে সেটা আকাশ এখনো পর্যন্ত জানে না। এবার বর্তমানে ফেরা যাক। আকাশ নদীর পাড়ে বসে এভাবে ভাবতে ভাবতে কখন যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে সেটা বুঝতে পারল না। আর নীলার ফুল ভাঙানোর জন্যই আকাশ সবকিছু মাথায় নিয়ে নেয় খুনের দায়ভার। আর এ কারণেই আকাশের 10 বছর কারাদণ্ড হয়েছিল। আদালত তাকে যাবজ্জীবন দিয়েছিল, কিন্তু তার লাইফের কথা চিন্তা করে 10 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার পরেই তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। আকাশ এগুলো ভাবছিল আর নিজে নিজেই বলছিল, আমি আজও তোমাকে ভালোবাসি। আমি এত কষ্ট করার পরেও তোমার প্রতি আমার এইটুকু পরিমাণ অভিযোগ নেই। তোমাকে যদি আবারও আমি সেই আগের মতো পেতাম, সত্যি বলছি, শক্ত করে বুকের মাঝে তোমাকে আগলে রাখতাম।
আকাশ এই কথাগুলো নিজে নিজে বলে কান্না করতে শুরু করলো। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যাবেলায় আকাশ তার গোডাউনে ফিরতে লাগলো, আর গোডাউনে ফেরার সময় তখনই দেখতে পারলো রাস্তায় কাউকে চিল্লাতে। নিরিবিলি একটা রাস্তা, আর নিরিবিলি রাস্তায় একটা মেয়ের চিৎকার আসছে কোথা থেকে এটা দেখার জন্য আকাশ সাইডে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরেই আকাশ দেখতে পারলো সাদিয়াকে কয়েকটা ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে। আর এটা দেখার পরে অবাক হয়ে গেল, কারণ সাদিয়া এখানে আসবে কোথা থেকে। তারপর আবার রকির একমাত্র ছোট বোন, তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ওর কথা চিন্তাও তো করার কথা নয়। আকাশ ওদেরকে বলতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য, আর তখন বলতে লাগলো, কে রে তুই যে তোর কথা ছেড়ে দিতে হবে? আমরা এত কষ্ট করে এই মুরগিটাকে পেয়েছি ছেড়ে দেওয়ার জন্য নাকি? এটা কি আজকে আমরা কেটে কেটে সবাই মিলে একসাথে খাবো? তুই এখান থেকে যা, আর এই সালে তাড়াতাড়ি আয়। তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস, এটা যদি আমার ভাই জানতে পারে তাহলে তোদেরকে কেটে পিস পিস করে মাংসগুলো কুত্তা দিয়ে খাওয়াবে। তোরা আমার ভাইকে চিনিস না। তোর ভাইকে খুব ভালো করে চিনি। তোর ভাই মানুষের যে ক্ষতি করেছে, আমাদের যে ক্ষতি করেছে, এটাকে আজকে পুষিয়ে দিব, সুদে আসলে ভাগ করে নেব আমরা। আর তুই আমাদেরকে যে অবস্থা করেছিস ভার্সিটিতে, সেটা আর বলার মতো নয়। আর আজকে সকল অপমান পরিশোধ হয়ে যাবে। আমার যেটা সেটা করব। তোরা কোনো ভার্সিটিতে কথা বলতে পারবি না। আর কেউ যদি আমার মুখের উপরে কথা বলিস তাহলে তার এই অবস্থাই হবে ভার্সিটিতে। এই ভার্সিটি আমার। এই তোর ভার্সিটি কি তোর বাপদার সম্পত্তি যে তোরা যা বলবি তাই হবে? তোরা দুই ভাই বোন এখনো যে বেঁচে আছিস সেটাই অনেক। মানুষজনের যদি ক্ষমতা থাকতো তাহলে তোদেরকে থাপ্পড় দিতে দিতে মেরে ফেলতো, তোদেরকে গুলি করা লাগতো না। সবার হাতে যদি একটা করে থাপ্পড় খেতি তাহলেই মরে যেতি। এই কথাগুলো শোনার পরে আকাশ কিছুটা হলেও বুঝতে পারল, তার মানে এখানে দোষটা সাদিয়ার, আর ছেলেগুলো প্রতিশোধ নেওয়ার জন্যই সাদিয়াকে তুলে নিয়ে এসেছেন। আর তখন আকাশ এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরে বলতে লাগলো, আমি আকাশ চৌধুরী, হয়তো কোনো না কোনো সময় আমার নাম শুনেছিস। মেয়েটাকে ছেড়ে দে, আর এখান থেকে চলে যা। তোদের সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, সেটা মানছি, কিন্তু তাই বলে তুই একটা মেয়ের ইজ্জত নিতে পারিস না। যা এখান থেকে। রিয়াদ এই কথাগুলো শোনার পরে আর কোনো কথা বলল না। রিয়াদ তার লোকজন নিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। রিয়াদ ভালো করে বুঝতে পারলো এখানে কে এসেছে, আর আকাশের ওপর কথা বললে তাদের কি অবস্থা হবে সেটা খুব ভালো করেই জানে রিয়াদ। রিয়াদ চলে যাওয়ার পরে সাদিয়াকে নিয়ে আকাশ রাস্তায় চলে আসলো, আর রাস্তার একপাশে দাঁড়িয়ে তখন সাদিয়া আকাশকে বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। এই নিন, এখানে 10,000 টাকা আছে, এটা রেখে দিন আমার জীবন বাঁচানোর জন্য। আকাশের এই কাহিনী দেখে মেজাজ খারাপ হয়ে গেল, আর এই কারণে সাদিয়াকে ঠাস করে একটা থাপ্পড় দিল গালে। আর থাপ্পড় দেওয়ার পরে তখন আকাশ বলতে লাগলো, ছেলেগুলো তোমাকে তুলে নিয়ে গিয়েছিল ধর্ষণ করার জন্য, আর ধর্ষণ করতে পারলে তোমার ভাই এবং তুমি কোনো কিছুই করতে পারতে না, কারণ ছেলেগুলো অনেক ক্ষমতাবান। আর একবার যে ধর্ষিতা হয়ে যায় তা কি আর কোনো কিছু দিয়ে পূরণ করা যায়? কখনোই যায় না। ও, তোমরা তো আবার বড় লোক মানুষ, মাটিতে পা পড়ে না। তোমাদেরকে ধর্ষিতা বলা যাবে না, তখন বলতে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন আমার মনে হচ্ছে কি জানো, তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে আনাটা আমার অনেক বড় বেশি একটা ভুল হয়ে গিয়েছে। তুমি যদি ধর্ষিতা হতে তাহলে হয়তো তোমার ভালো লাগতো। কেন বলছি জানো? কারণ তোমার আসলে মন মানসিকতা এতটা নীচ যেটা আর বলার মতো নয়। ভার্সিটিতে ছেলেগুলোকে পেলেই র্যাগিং করো, আর মানুষ কত সহ্য করবে? আর এই কারণেই ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। তোমার কাজগুলোর জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। আরে অহংকার করে কি হবে? আর মানুষের ক্ষতি করে তোমরা কি সুখ পাও আমি তো সেটাই বুঝি না। আর তোমাকে এগুলো বলেই বা লাভ কি? শুধু শুধু আমার সময় নষ্ট, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর তুমি আমাকে বলছো 10,000 টাকা নেওয়ার জন্য? তুমি আমার সম্পর্কে জানো? আর আমার সম্পর্কে জানো না ঠিক আছে, আমার সম্পর্কে জানাও লাগবে না। কেউ যদি তোমার উপকার করে, তুমি যদি তাকে কোটি কোটি টাকাও দাও না কেন, তাহলে কি সেই উপকারের কোনো মানে থাকে? না সেই লোকটার ইজ্জত থাকে? কি আর বলবো,
কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কোনটা রেখে কোনটা বলবো। ভালোভাবে চললে আজকের এই দিনটা দেখতে হতো না। আর হ্যাঁ, মুসলিম মেয়েদের পর্দায় ভালো করে মানায়। কথাগুলো সাদিয়া চুপচাপ শুনছিল। আকাশ আর কোনো কথা না বলেই সামনের দিকে হাঁটা দিল। সাদিয়া ডাকতে চেয়েও ডাকতে পারল না। কোনো এক অজানা ভয় তার মাঝে দানা বাঁধল। সাদিয়া চুপচাপ বাসায় চলে আসলো। আর সাদিয়া দেরি করে বাসায় ফেরাতে রকি বেশ অস্থির হয়ে গিয়েছিল। আর রকি সাদিয়াকে বাসায় ফেরার পরে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আমাকে সত্যি করে বল। তোকে কি কেউ কিছু করেছে, নাকি কেউ কিছু বলেছে? শুধু একবার নাম বল, পরে দেখাচ্ছি আমি কি করতে পারি। আসতে দেরি হলো কেন? না, তেমন কোনো কিছু হয়নি। আসলে বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর কখনো এমন হবে না। ভাইয়া, আমি ভেতরে গেলাম। সাদিয়া আর কোনো কথা না বলে সে রুমে চলে আসলো। আর রুমে আসার পরে আকাশের কথাগুলো কেন যেন তার কানের মধ্যে বাজতে থাকলো। আর সারা রাত এভাবেই পার হয়ে গেল। কিন্তু সাদিয়ার চোখে ঘুম আসলো না। সাদিয়া সারা রাত জেগেছিল। আর এ কারণে চোখ লাল হয়ে গেছে। সকালবেলা রকি চোখ লাল দেখে বেশ অবাক হয়ে গেল। আর জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার, তোর চোখ লাল কেন? কি হয়েছে তোর? তুই কি সারা রাত ঘুমোসনি নাকি? এভাবেই কাটিয়ে দিয়েছিস? ঘুমিয়েছি তো ভাইয়া। আসলে একটু পরীক্ষার টেনশনে আছি তো, তার জন্যই হয়তো আমাকে এমন দেখাচ্ছে। চিন্তা করো না আমাকে নিয়ে। সাদিয়ার মুখে এই কথা শোনার পরে রকি আর কোনো কথা বলল না। রকি তার কাজে চলে গেল। আর এদিকে সাদিয়া রেডি হয়ে এসে ভার্সিটিতে আসে। কিন্তু আজকে অন্য রকম ভাবে ভার্সিটিতে এসেছে। বোরখা পরে ভার্সিটিতে এসেছেন। আর ভার্সিটিতে আসার পরে সবাই তাকে যেন নতুন করে দেখছে। কারণ যে মেয়ে শর্ট ড্রেস ছাড়া ভার্সিটিতে আসতো না, আর এই মেয়ে আজকে বোরখা পরে এসেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকেই তাকিয়ে আছেন। আর সাদিয়ার বান্ধবীরা তো পুরো অবাক। আর সাদিয়ার বান্ধবী নেহা তখন বলতে লাগলো, কি রে, তোকে তো আজকে অন্যরকম লাগছে। প্রতিদিন যেভাবে আসতি, আজকে এত ভিন্নভাবে কেন আসলি? কিছু কি হয়েছে তোর? আর আজকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে তোকে। আসলে কোনো কিছু হয়নি। আমি তোকে বলেছিলাম না যে আমি এমন একজনকে চাই যে আমাকে একটু গুছিয়ে নেবে। আমি এমন একটা মানুষ পেয়ে গেছি। কাকে পেয়েছিস? কে সে? আমাদেরকে বল। আমরা যদি না জানি তাহলে জানবেটা কে? আর হঠাৎ করে এত পরিবর্তন কি করে? তোর কারণে আমরা সবাই শর্ট ড্রেস পরে আসি। আজকে থেকে কখনোই শর্ট ড্রেস পরে ভার্সিটিতে আসবি না। প্রত্যেকটা মেয়েকে বলে দিবি যেন পর্দা করে, তারপরে ভার্সিটিতে আসে। আমি আমার ভার্সিটিটাকে অন্যরকম দেখতে চাই। সবাইকে ডাক দে, আমি নিজেই বলে দিচ্ছি। এই কথা বলার পরেই সাদিয়া সবাইকে ডাক দিল। আর সাদিয়া সবাইকে ডাক দিয়ে বলে দেয়। আর এগুলো বলে দেওয়ার পরেই সকলেই তাদের ক্লাসে চলে গেল এবং বাকিদেরকে বলতে লাগলো, আমি একজনকে মন থেকে আসলে ভালোবেসে ফেলেছি। আমি কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি। সারাটা রাত তার কথাই ভেবেছি। মানুষটা কেন যে অনেক আগেই আসলো না সেটাই জানি না। কি হয়েছে? তুই কার কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলবি একটু সরাসরি বল। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? তোরা তো আকাশ চৌধুরীর নাম শুনেছিস, যে কিনা 10 বছর সশ্রম কারাদণ্ড খেয়ে তারপর বের হয়েছেন। মাফিয়া কিং আকাশ চৌধুরী, আমি তার কথাই বলছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। কালকে আমার সঙ্গে তার দেখা হয়েছে, খুবই অন্যরকম ভাবে। তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ চৌধুরী কখনোই কাউকে ভালোবাসবে না, এটা সকল মেয়েরাই জানে। আকাশ চৌধুরী দেখতে অনেক স্মার্ট, সুদর্শন পুরুষ, কিন্তু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করেও কোনো লাভ হবে না। আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমি তাকে পাবো। আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আর এত স্মার্ট, এত হ্যান্ডসাম একজন ছেলে আমি জীবনে কখনো দেখিনি। দু চোখ ভরে মনে হয় তাকে দেখতেই থাকি। এইসব আশা করে তোর কোনো লাভ হবে না। প্লিজ দোস্ত, এই সব কিছু ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। শোন, আমি আজকে ক্লাস করব না, তুই একাই ক্লাস কর। আমার একটা কাজ আছে,
আমি গেলাম। এই কথা বলার পরে নেহা আর একটুও দেরি না করে তার গাড়ি নিয়ে সরাসরি চলে আসলো সাদ্দামের কাছে। সাদ্দামের কাছে আসার পরে দেখতে পারলো সাদ্দাম গোডাউনে বসে সিগারেট টানছিল। আর সাদ্দাম নেহাকে দেখে বেশ খুশি হয়ে গেল। আর নেহা গিয়ে সাদ্দামের কোলে বসে পড়ল। আর কোলে বসে পড়ার পরে সাদ্দামের হাত থেকে সিগারেট নিয়ে সেও খেতে শুরু করলো। আর তখন সাদ্দাম বলতে লাগলো, কি ব্যাপার, তোমার তো আরো অনেক আগে আসার কথা ছিল। আজকে একটা ডিল হবে ড্রাগসের, ওইটার মধ্যে তোমাকে থাকা লাগবে আর মেয়েগুলোকে এমন সেক্সি করে তুলবে যেন বায়ারা দেখলেই পাগল হয়ে যায়। খুব ভালো করে ড্রাগস দিবে। সেটা না হয় দিব, ওটা তো আমার মনে আছে। ওটা রাত 8টার সময় করতে হবে, কোনো সমস্যা হবে না, আমি ভালোভাবেই করতে পারবো। কিন্তু এখন কিন্তু আকাশ চৌধুরী ফিরে এসেছে, একটু সাবধানে কাজ করা লাগবে। রকি ভাইকে একটু বলতে হবে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না ডার্লিং, এটা নিয়ে আমি বুঝবো। তুমি শুধু আমার কাজটা করে দাও আর আমাকে একটু খুশি করে দাও, তাহলেই হবে। কদিন ধরে বলছি যে সাদিয়াকে আমার কাছে নিয়ে আসো, আমি একটু সাদিয়াকে মন ভরে আদর করি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই রাখছো না। এটা কখনোই হবে না, কারণ সাদিয়া হলো রকি ভাইয়ের শিকার। রকি ভাই নিজে এটাকে প্রথম ব্যবহার করবে, তারপরে বাকি সবাইকে দেবে। আজকে রকি ভাইয়ের কাছে যেতে হবে একটু পরে, আজকে তোমাকে সময় দিতে পারবো না। তুমি সময় দিবে না, তাহলে রাফাকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি রাফাকে নিয়ে একটু মজা করব। আর কি ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ওই ব্যাগে আছে। আর তাড়াতাড়ি করে খাও আর কাজটা যেন তাড়াতাড়ি হয়। ঠিক আছে ডার্লিং, আমি গেলাম, তোমাকে অন্য সময় দেব। আমি টাকা নিয়ে রকি ভাইয়ের কাছে যাচ্ছি, বাই। আর সাদিয়ার চিন্তা এখন মাথা থেকে ছেড়ে ফেলো। সাদিয়ার চিন্তা মাথা থেকে কখনই যাবে না যে পর্যন্ত আমি সাদিয়াকে না পাবো। কবে যে রকি ভাই এই কাজটা করবে আর বাকিটা আমি করব। এই কথা বলার পরে নেহা তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে সে সোজা চলে যায় রকির গোডাউনে। আর রকির গোডাউনে আসার পরে সে টাকার ব্যাগটা দিয়ে বলতে লাগলো, বস, আমাকে এগুলো সাদমান ভাই দিয়ে পাঠালো আপনার কাছ থেকে ঠিকানা নিয়ে যাওয়ার জন্য। এখানে 1 কোটি টাকা আছে, আর আজকে রাতে 8টার সময় ওরা নাকি দেখা করবে আমার সঙ্গে। হ্যাঁ, রাত 8টার সময় তুই নদীর পাড়ে চলে যাবি। আর নদীর পাড়ে ওই ট্র্যাকে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েগুলোকে একটা মাইক্রো ব্রাশে করে নিয়ে যাবি, যেন কেউ বুঝতে না পারে, বাকিটা ওরা বুঝে নেবে। ঠিক আছে বস, আপনি যেভাবে বলবেন। আর বস, সাদিয়া যদি কোনোভাবে এই বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আপনি কিন্তু পরে সাদিয়াকে পাবেন না। নেহা, সেটাই তো চিন্তা করছি। সাদিয়া যদি জানতে পারে আমি তার আসল ভাই নই, আমি তার বাবার সম্পত্তি দখল করার জন্য তাকে এই পর্যন্ত এনেছি, তার ভাইয়ের নকল রূপ নিয়ে আমি আছি, এটা জানতে পারলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, সমস্ত প্ল্যান আমার চলে যাবে। তবে বেশি কিছু করা লাগবে না বস। আমার মনে হয় সাদিয়া তো প্রায় 18 বছর হয়ে গেছে, এখন সম্পত্তি লিখে নিলেই তো শেষ। পরবর্তীতে আপনি সাদিয়াকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন বা বিক্রি করে দিলাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এবার আমার কাছে একটু আয়, আমি অনেক দিন ধরে তোকে পাই না। আর তুহিনের খবর কি? তুহিন কাজটা আজ করতে পারছে নাকি? ওর পা ভেঙে তো পুরো ঘরে বসে গেছে। আকাশ এত তাড়াতাড়ি তুহিনের কাছে পৌঁছে যাবে ভেবেই পায়নি। এই কথা বলার পরে নেহা তখন তাড়াতাড়ি করে চলে যায় তার সবকিছু পৌঁছানোর জন্য। আর এভাবেই সন্ধ্যা হয়ে যায়। আর অলরেডি আকাশের কাছে খবর চলে যায় আজকে রাতে অনেক বড় একটা ডিল হতে চলেছে। নেহা তখন মাইক্রোবাসে করে 10টা মেয়েকে নিয়ে চলে আসলো সেই জায়গায়। আর সেই জায়গায় এসে অপেক্ষা করতে লাগলো সেই মানুষগুলোর জন্য। আর কিছুক্ষণ পর এই মার্সিডিজ গাড়িটা করে 2জন লোক আসলো। 2জন লোকের সঙ্গে নেহা কথা বলতে শুরু করলো। নেহা তখন বলতে লাগলো, এখানে 10টা মেয়ে আছে,
আর 10টা মেয়ের খুবই ভালো চেহারা, দেখতে অনেক সুন্দর। আপনারা দেখে নিতে পারেন, সবকিছুই আপনাদের মন মতো আছে, যেভাবে বলেছিলেন সেভাবেই আছে। আর ড্রাগস এনেছেন? হ্যাঁ, ড্রাগ নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই। আলী হাসানের সঙ্গে কথা হয়েছে আমাদের, উনি বলেছে আমাদেরকে ড্রাগস দেওয়ার জন্য, আর টাকাটা কিন্তু পুরো 1 কোটি লাগবে। পারলে আলী হাসান ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন আপনি। ঠিক আছে, আমার কোনো কথা বলতে হবে না, আমি সব কিছু জেনে শুনে এখানে এসেছি। তাড়াতাড়ি করো, না হলে যে কোনো সময় পুলিশ অথবা আকাশ চলে আসতে পারে। একটা বার যদি আকাশ জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে সবারই মৃত্যু অবধারিত। এরপর থেকে কিন্তু এভাবে রিক্সের মধ্যে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারবো না, কারণ এত টাকার জিনিস যদি আকাশের কাছে চলে যায় তাহলে কখনোই এগুলো ফেরত নিয়ে আসা যাবে না। পুলিশ আমাদের কোনো কিছুই করতে পারবে না। পুলিশকে উল্টো আমরা ভয় দেখিয়ে চলাফেরা করি, এটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আকাশকে কি করে দমন করা যায় সেটাই এখন ভাবতে হবে আমাদেরকে, না হলে কিন্তু পরবর্তী চালান আমরা দিতে পারবো না, এটাই শেষ চালান হবে। এরপর থেকে আর কখনো চালান কখনোই দেওয়া লাগবে না। তোদের এত কষ্ট করে এখানে আসা লাগবে না। আমি না হয় তোদের কাছে চলে যাব। আর আমাকে নিয়ে এতই যখন ভয়, তাহলে এসব করছিস কেন? হ্যাঁ, তোরা জানিস যে আমি এগুলো সহ্য করতে পারি না, তাহলে আমার এলাকায় এসে এসব করছিস কেন? আর তোরা কি মনে করেছিস আমার এলাকায় এসে এসব করবি আর আমিই জানতে পারবো না? এমন কি কখনো হতে পারে? এই কথা বলার পরেই আকাশ ছুরি ঘোরাতে শুরু করলো। করতে করতেই ওরা 2টা লোককেই মেরে ফেলেছেন। আর তখন নেহা পালিয়ে যেতে শুরু করলো, আর নেহাকে গুলি করলো হাতের মধ্যে, ব্যথার কারণে মাটিতে পড়ে গেল। আর তখন আরিফ গিয়ে নেহাকে ধরে ফেললো। আর এদিকে সবাইকে গুলি করতে শুরু করলো, সাথে যত লোকজন ছিল সবাইকে মেরে ফেললো। আর মাইক্রোবাসের মেয়েগুলোকে উদ্ধার করলো আকাশ। আকাশ দরজা খুলে দেওয়ার পরে দেখতে পারলো সব কয়টা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে আছে। আর তখন আকাশ মাইক্রোবাসটা নিয়ে তার গোডাউনে নিয়ে আসলো। আর গোডাউনে নিয়ে আসার পরে মেয়েগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলো। আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পরে তখন মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করলো রাফিকে দিকে মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসলো। আর এগুলো করতে করতে বেশ 2টো দিন পার হয়ে যায়। আর 2 দিন পরে আকাশ একদিন বের হলো, আজকেই রফিকে শেষ করবে আর সাদ্দামকে শেষ করবে। আকাশ তখন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আরেকটা নিয়ে আকাশ তখন তাড়াতাড়ি করেন, গাড়ি নিয়ে চলে আসলো সাদ্দামের বাসার সামনে। সাদ্দামের কাছে আসার পরে ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলো, আর আকাশ তো কাউকেই বলেনি এখানে এসে এসব করার জন্য। দেখতে আকাশ ভিতরে চলে আসলো, আর ভিতরে লাশের উপরে একটা চিরকুট রাখা, সেই চিরকুটের মধ্যে লেখা, সাদ্দামকে আমি মেরে ফেলেছি, আমি সত্যিটা জেনে গেছি, আমি তোমার খুব কাছাকাছি আছি, আমি আবারও তোমার লাইফে ফিরে এসেছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। রকি পালিয়ে যেতে শুরু করেছে, বিমানবন্দরের দিকে গেছে এখন। আকাশ চিরকুটটা পড়ে বেশ অবাক হয়ে গেল, কারণ এত বছর পরে নীলা এখনো আছে এটা আকাশের বিশ্বাসই হচ্ছে না। কারণ আকাশ কয়েকবার খবর শুনেছিল যে নীলাকে কেউ যেন মেরে ফেলেছিল, আর সবকিছুই শেষ। আকাশ এতদিন ভাবতো নীলা অলরেডি মারা গেছে, কিন্তু এখনো বেঁচে আছেন এটা আকাশ কখনোই জানতো না। আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো আর আরিফকে বলল বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। আর গাড়িটা দ্রুত গতিতে বিমানবন্দরের দিকে যেতে শুরু করলো। আর বিমানবন্দরের দিকে যাওয়ার পরে দেখতে পারলো একটা গাড়ি তার পাশ দিয়ে দ্রুত গতিতে চলে গেল। আর এটা হচ্ছে রকির গাড়ি, দেখেই চিনে ফেললো। আর রকির গাড়ির পেছনের দিকে যেতে শুরু করলো। আর পিছনে একটা লেডি বাইকের মধ্যে নীলা আছেন। নীলা আকাশকে খুব ভালো করেই দেখতে পারল। আর তখন রকির গাড়ি থেকে নীলার উদ্দেশ্য করে গুলি করতে শুরু করলো। আর তখন আকাশ রকির গাড়ির উদ্দেশ্যে গুলি করলো। আর গাড়ির টায়ারে গুলি করার পরে গাড়ির টায়ার ফেটে যায়। আর তখন গাড়িটা না থেমেই চলতে থাকলো। আর এদিকে আকাশ গাড়ি থামিয়ে নীলাকে গাড়িতে তুলে ফেললো। আর এদিকে আকাশ নিজেই ড্রাইভিং করতে করতে রকির পিছনে যেতে শুরু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। রকি হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর 2 মিনিট আগে আসলেই হয়তো এখানে পৌঁছতে পারতো।
আমি জানি ও এখন কোথায় যাবে। ও এখন আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য যাবে। আলী হাসান বাংলাদেশে আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা জানি না। তাই আমাদেরকে ওই হেলিকপ্টার লোকেশন ট্র্যাক করতে হবে যেভাবেই হোক। তুমি ভুল বলছো। আলী হাসান এখনো এই বাংলাদেশে আসেনি। বাংলাদেশে আসলে অবশ্যই আমি খবর পেতাম। আলী হাসান এখন দুবাই আছে। দুবাই থেকে কখন আসবে সেটা সঠিক জানি না, কিন্তু আলী হাসান বাংলাদেশে নেই এটা জানি। ও অন্য কারো কাছে যাচ্ছে। তাহলে কি আলী হাসান ছাড়াও এখানে আরো একজন আছে যে কিনা রকিকে বাংলাদেশ থেকে লিড দিচ্ছে? কিন্তু সে কে আমাদের জানতেই হবে। ওরাই আমার বাবাকে হত্যা করেছে, আর তোমাকে আমার কাছ থেকে দূরে রেখেছে 10টা বছর। আর এই 10টা বছর আমার কারণে তুমি অনেক কষ্ট করেছো। আমি তাদেরকে ছাড়বো না, এক একটাকে এইভাবে ধরে ধরে মারবো। আকাশ তখন মোবাইল বের করে বলল হেলিকপ্টার রেডি করার জন্য। আর 2 মিনিটের মধ্যেই আকাশের জন্য হেলিকপ্টার রেডি হয়ে গেল। আর আকাশ এবং নীলা একটা হেলিকপ্টারে উঠে পড়ল। আর অন্য একটা হেলিকপ্টারে করে আকাশের লোকজন যেতে শুরু করলো। আর আকাশ এবং নীলা একটা হেলিকপ্টারে উঠে পড়লো। আর অন্য একটা হেলিকপ্টারে করে আকাশের লোকজন যেতে শুরু করলো অন্য একটা জায়গা দিয়ে। আর আকাশ খুব তাড়াতাড়ি ওই হেলিকপ্টারের লোকেশন ট্র্যাক করতে পারলো। নীলা আর আকাশ ট্র্যাক করে জানতে পারলো হেলিকপ্টার এখনো বান্দরবন আছে। আর ওই বান্দরবনে আকাশের লোক জুবাইরকে কল দিয়ে বলল হেলিকপ্টারটা কোথায় আছে সেটা খোঁজ করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই জুবাইর খোঁজ নিয়ে বলতে লাগলো, বস, হেলিকপ্টারটা এখন রানীখং পাহাড়ের উপরে ল্যান্ডিং করেছে। আর ওই পাহাড় থেকে কোন গুহার ভিতরে ঢুকেছে সেটা বলতে পারবো না, খোঁজ লাগবে। ঠিক আছে, তুই খুঁজতে থাক, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি ওখানে। এবারের আকাশ কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে হেলিকপ্টারটা দ্রুত এক গতিতে চলে আসলো বান্দরবান সেই পাহাড়ের উপরে। আর আকাশ হেলিকপ্টারে ল্যান্ডিং করার পর নীলাকে নিয়ে নেমে পড়লো। আর নেমে পড়ার পরে চারপাশে সবাইকে নিয়ে খোঁজ করলো। আর এদিকে জুবাইয়ের লোকজন নিয়ে চলে আসলো আকাশকে সাহায্য করার জন্য। আর হঠাৎ করে আকাশ এবং সবাইকে উদ্দেশ্য করে চারিদিক থেকে গুলি করতে শুরু করলো। তাহলে কি এটা ফাঁদ ছিল? আকাশ তাদের ফাঁদে আটকে পড়ে গেল। এটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে এরা সবাই তাদের ফাঁদে পা দিয়েছে। ওদেরকে বোঝাতে হবে আমরা এখানে অনেক জন রয়েছি। আকাশ লুকিয়ে পড়লো, কিন্তু হঠাৎ করেই নীলার মোবাইলটা বেজে উঠলো। আর এ কারণেই সকলেই জেনে গেল তাদের অবস্থান। তার কারণে উপর থেকে জাল ফেলে দিল। সবাই মিলে আটকা পড়ে গেল সেখানে। কিন্তু আকাশ একটু চালাকি করে বেরিয়ে পড়লো অন্য একটা জায়গা দিয়ে, কিন্তু নীলাকে আনতে পারলো না। আর নীলা এখান থেকে কখনোই আসতে পারবে না। আকাশ বের হয়ে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে করেই আবারও ফেরত চলে গেল, কারণ এখন তাকে এখানে থাকলে চলবে না। ওদের ফাঁদেই ওদেরকে আটকাতে হবে। আর তখন রাকিব সবাইকে নিয়ে তাদের গুহার ভিতরে যায়। আর গুহার ভিতরে যাওয়ার পরে ওদেরকে বেঁধে রাখেন আরিফকে সহ যারা সেখানে গিয়েছিল। আর এদিকে রকি তখন নীলাকে বলতে লাগলো, কিরে, এত বছর পর ফিরে এসে আমার ডান হাত সাদ্দাম আর তুহিনকে হত্যা করে ফেললি। তোকে এবার কে বাঁচাবে সেটাই আমি দেখব। তোর নাগর তো মনে হয় এখান থেকে চলে গেছে, আর কখনোই আসবে না, ভয় পেয়েছে। তুই কি মনে করেছিস তুই একাই চালাকি করে কাজ করতে পারিস, আর কেউ চালাকি করে কাজ করতে পারে না? ও আমাদেরকে উদ্ধার করার জন্যই ওখান থেকে চলে গিয়েছিল। না হলে তোদের মতো কুত্তাদের মারারও টাইম লাগবে না। ও চায় আলী হাসান দেশে এসে তারপরে একসাথে তোদেরকে মারবে, সেই জন্যই এখান থেকে চলে গেছে। আলী হাসান অলরেডি দেশে পৌঁছে গেছে, হয়তো বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। আর ও ফিরলেই তোদের সবাইকে হত্যা করব নিজের হাতে। দেখি ততক্ষণে তোদের ভালোবাসার মানুষ কি করে। রকি, তোর কিন্তু সময় ফুরিয়ে আসছে। তুই দেখতে থাক আকাশ কি করতে পারে। তোদের সব কয়টাকে যদি আকাশ কুত্তার মতো না মেরেছে, তখন আমি আমার সব কিছু তোকে স্বেচ্ছায় দিয়ে দেব। তাই নাকি? দেখা যাবে। ও তো আমার কোনো কিচ্ছুই করতে পারবে না, এটা তুই শিওর থাক। আর এই নেহা, তাড়াতাড়ি করে সাদিয়াকে নিয়ে আয়। সালিকে আজকে আমি ব্যবহার করব সবার সামনে।
বস, নিয়ে এসেছি। তবে বস, একটা কথা, সাদিয়াকে না হয় আলী হাসান ভাইয়ের জন্যই রেখে দিন। আলী হাসান ভাই এসে উদ্বোধন করবে। মেয়েটার শরীরটা দেখে বেশ ভালোই পছন্দ করবে বস। তুই আমার বান্ধবী হয়ে এমন একটা কাজ করতে পারবি, এটা আমি কখনোই কল্পনা করিনি। তুই আমাকে পেছন থেকে ছুরি মেরেছিস। আর ভাইয়া, আমি তোমাকে সত্যি আমার নিজের ভাই মনে করেছিলাম, কারণ ছোটবেলা থেকেই তুমি আমাকে মানুষ করেছো, কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। আর এখন আমি জানতে পারলাম তুমি নাকি আমার আসল ভাই নও, আর আমার বাবার সম্পত্তি দখল করার জন্যই তুমি এমনটা করেছো। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি, কিন্তু সেই তুমিই কিনা আমাকে অন্য কারো কাছে দিয়ে দিবে। সত্যি আমার একটু আফসোস হচ্ছে না, আমার নিজেকে নিয়ে আফসোস হচ্ছে। তোমাকে নিয়ে আকাশ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আমার কাছে মায়া, মমতা, ভালোবাসা এইসব কিছু নেই। আমি টাকাকে ভালোবাসি। আমার অনেক অনেক টাকার প্রয়োজন। আমি ক্ষমতাতে চাই, পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করতে চাই। কিন্তু আকাশ বেঁচে থাকা পর্যন্ত আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করতে পারবো না। ওদিকে আকাশ সে তার গোডাউনে যাওয়ার পরে তার ল্যাপটপে কাজ করতে থাকেন। উদ্দেশ্য আলী হাসান এবং রকির অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিবে। আর এই কারণে 2 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এদিকে 2 ঘন্টার মধ্যে আলী হাসান বান্দরবনে সেই গুহার মধ্যে পৌঁছে গিয়েছে। আর পৌঁছে যাওয়ার পরেই এদিকে নেহাকে নিয়ে ওরা ফুর্তি করছে। আর নেহা সবার সামনে আলী হাসানের সঙ্গে রঙ্গলীলায় ব্যস্ত। আর এইগুলো দেখে বাকি সবাই চোখ বন্ধ করে আছে। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে, এটা হয়তো নেহাকে না দেখলে বুঝতে পারতো না সাদিয়া এবং নীলা। আর এদিকে আকাশ 2 ঘন্টা চেষ্টা করার পরেও ওদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারলো। আর অ্যাকাউন্টের মধ্যে যত টাকা ছিল সমস্ত টাকা আকাশের অ্যাকাউন্টে নিয়ে আসলো। আকাশ এগুলো গরিব দুঃখীদেরকে দিয়ে দেবেন। আর টাকা পয়সা নিয়ে আসার পরে আকাশ তখন তার সবাইকে খবর দেয়। সবাইকে খবর দেয় গুছিয়ে নেওয়ার জন্য। একটু পরে অ্যাটাক করতে যাবে, আর তখনই হঠাৎ করে আকাশের মোবাইলটা বেজে উঠলো। আরো পাশ থেকে তখন রকি বলতে লাগলো, কিরে, তুই নাকি অনেক বেশি বড় হয়ে গিয়েছিস। এবার আয়, তোর ভালোবাসার মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে যা আমার কাছ থেকে। নাকি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিস? এই আকাশ চৌধুরী কখনোই কাউকে ভয় পায় না। আর তোদের মতো কুত্তাদেরকে তো ভয় পাওয়ার কোনো প্রয়োজনে নেই। উল্টো তোরা যে এখন বেঁচে আছিস, এটাই তো শুকরিয়া আদায় করতে থাক। তুই এখনো চিনতে পারিসনি আমাকে। আর আমি কি করতে পারি এটা তোর কোনো ধারণাই নেই। যাকে লালন পালন করলাম তাকে আমার বিক্রি করতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না। আর যেখানে নীলাকে আমি কি করব সেটা তো বুঝতেই পারছিস। আমার এই বিষয়ে খারাপ লাগছে, সেটা হলো সাদিয়ার মতো মেয়ে তোর মতো একটা শয়তানকে পেয়েছে। আর আমি ব্যর্থ যে সাদিয়াকে হয়তো রক্ষা করতে পারবো না তোদের হাত থেকে। কিন্তু বিশ্বাস কর, ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ওরা শেষ হয়ে যাবে। ওদের কোনো ক্ষতি করিস না, ওদের কোনো অন্যায় নেই। তোর যা সমস্যা সব কিছু আমার সঙ্গে। তোকে মেরে পুরো বাংলাদেশের দায়িত্ব নেব আমি। আর এদিকে আলী হাসান ভাই আমাকে পেছন থেকে লিড দেবে। আমি টাকার উপর ঘুমাবো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কাছে একটু পরেই আসছি। আর তুই যে অন্যায় করেছিস, এই অন্যায়ের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তোদের সব কয়টাকে যদি আমি একসাথে না মেরেছি, আমার নাম আকাশ চৌধুরী না। ওয়েট কর। এই কথা বলার পরেই আকাশ ফোন কেটে দিল। আকাশ ফোন কেটে দেওয়ার পরে তার লোকজন নিয়ে সোজা সেই বান্দরবনে চলে আসলো। আর বান্দরবনে চলে আসার পরে সবাইকে নিয়ে সেট করে দিল চারপাশে। আর আকাশ একা ভিতরে প্রবেশ করলো। আকাশকে একা ভিতরে প্রবেশ করতে দেখে ওরা হাসতে শুরু করলো। আর তখন আলী হাসান কটাক্ষ করে বলতে লাগলো, কি ব্যাপার, তুই একা আমাকে মারতে চলে এলি? আর অথচ কাউকে নিয়ে এলি না। আর তুই কাকেই নিয়ে আসবি? তোর পাশে তো এখন কেউ নেই। আর যারা ছিল তাদেরকে তোর আমি বন্ধ করে ফেলেছি, কারণ তোর হয়ে এখন আর কেউ কাজ করে না। আরে বেচারা, এতটা দুর্বিষহ হয়ে পড়বি এটা কে জানতো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে দয়া দেখাচ্ছিস। তোর দয়া দেখাতে হবে না, তুই তোর নিজের চিন্তাটা করে দেখ।
তোর অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। এত টাকা পয়সা দিয়ে কি হবে বল? আলী তখনই তার অ্যাকাউন্ট চেক করতে পারলো, দেখলো তার অ্যাকাউন্টে একটি টাকাও নেই। আর এদিকে রকিও তার অ্যাকাউন্ট চেক করে দেখতে পারলো তার অ্যাকাউন্টেও টাকা নেই। আর এগুলো দেখার পরে রকি একটা হকি স্টিক দিক দিয়ে আকাশের পায়ে আঘাত করলো। আর আকাশের পায়ে আঘাত করার পরে তখন আকাশ হাসতে শুরু করলো। আর তখন ওদিকে নীলা বলতে লাগলো, তোদেরকে বলেছিলাম না যে তোদের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। এবার তো বুঝতে পারলি কি কারণে বলেছিলাম। শয়তান, তোকে আমি সব কিছু খুলে ওদেরকে দিয়ে দেব, আর তোকে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। বস, ওকে ধরে নিয়ে আসেন। আর নেহা, তুই যে অবস্থা করছিস, আমি যদি একবার ছাড়া পাই তোকে মেরে তক্তা বানিয়ে দিব। আর তোর মতো মেয়ের জন্যই আজকে মেয়েদের বদনাম হয়। তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেয়ে হয়ে অন্য মেয়েগুলোর ক্ষতি করতে একটুও মায়া লাগে না তোর? এতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিলি নিজের হাতে। আমার টাকার প্রয়োজন, আমি টাকার জন্য এসব করেছি। আমার কাছে এসব নীতি কথা বলে কোনো কাজ নেই। আর আমি সব সময় চেষ্টা করতাম সাদিয়াকে এই লাইনে নিয়ে আসার, কিন্তু ও আসেনি। তার জন্যই ওকে একেবারে শেষ করে দিয়েছি এখন। তখনই কয়েকজন এসে আকাশকে মারতে লাগলো। আর আকাশ ওদেরকে মারতে থাকেন। আর মাঠে থাকার সময় তখনই রকি গিয়ে নীলার দিকে পিস্তল তাক করলো। আর নীলাকে পিস্তল তাক করার পরে তখন আকাশ মারামারি বন্ধ করে দেয়। আর তখন নীলা তখন আকাশকে বলতে লাগে, প্লিজ আমার জন্য তুমি এইভাবে ওদেরকে সুযোগ দিও না। ওরা অনেক খারাপ। ওরা বেঁচে থাকলে সমাজের আরো অনেক অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। কত ছেলেদের জীবন নষ্ট হয়ে যাবে সেটা তো কোনো হিসেব নেই। আর ওদেরকে কখনো ক্ষমা করে দিও না। আমার যাই কিছু হয়ে যাক না কেন, প্লিজ। এত বছর পরে তোমাকে ফিরে পেয়েছি, আর এখন যদি আমি তোমাকে ফিরে পেয়েও হারিয়ে ফেলি, তাহলে আমি আমার নিজেকে তো কখনোই ক্ষমা করতে পারবো না। নিজে নিজে অনেক কষ্ট পেয়েছি। ওদের কারণে আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি আর তোমাকে হারাতে চাই না। এভাবে তোমার নিজের পজিশন ওদেরকে দিয়ে দিও না। ওরা তোমার পজিশন পেয়ে গেলে ওরা কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। ওরা একটা মানুষকেও শান্তিতে থাকতে দিবে না। মানুষকে শোষণ করে এই বাংলাদেশটাকে বিক্রি করে দিয়ে চলে যেতে পারে। ওরা এতটা খারাপ, এতটা নিকৃষ্ট। আকাশ তখনই পা দিয়ে রকির হাত থেকে পিস্তলটা ফেলে দেয়। আর ওকে হাত থেকে পিস্তলটা ফেলে দেওয়ার পরেই আকাশ তখন পিস্তলটা নিয়ে ওদেরকে গুলি করতে থাকে। আর একটা সময় নীলার হাতের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পরে নীলাও গুলি করতে থাকে ওদেরকে। নীলা গুলি করতে করতে সামনে এগিয়ে যায়। আর হঠাৎ করেই এদিকে একটা গুলি এসে আকাশের গায়ে লাগলো। আকাশের হাতে গুলি লাগার পরে গুলিটা বেরিয়ে গেছে। আর তখন আকাশ থেমে না থেকে ওদেরকে গুলি করতে শুরু করলো। আর সবাই এভাবে চারিদিক থেকে ঘোরাঘুরি করার সময় প্রায় 10 মিনিট হলো। 10 মিনিট পরে ওদের সকল লোকজন মারা গেল। আর এদিকে আকাশ গুলি করে রকিকে অনেক আগেই মেরে ফেলেছে। আকাশ তখন আলী হাসানের কাছে আসলো। আলী হাসানের কাছে আসার পরে তখন আলী হাসানকে বলতে লাগলো, কিরে, অনেক বড় বড় কথা বলছিলে না তুই? এখন তোর কথা কোথায় গেল? তুই কি মনে করেছিলি তুই যেটা বলবি সেটাই হবে? বাংলাদেশে আর কেউ কথা বলার মতো কেউ থাকবে না এটা মনে করেছিলি? আমার যাবজ্জীবন জেল হয়ে গেছে, আর এদিকে তুই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি। এত সহজে সবকিছু পেয়ে যাবি এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র আমার, হ্যাকার দ্য মাফিয়া কিং এর। ভাই, আমাকে তুই ক্ষমা করে দে। আমি জানি আমি অনেক অনেক বেশি খারাপ কাজ করেছি। এতটা খারাপ কাজ করেছি যা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তবুও আমি তোর কাছে মাপ চাইছি। তুই চাইলে আমাকে বাঁচাতে পারিস, আমাকে মারিস না। আমি বাঁচতে চাই, আমি তোর সঙ্গে থেকে ভালো কাজ করব। সেটার আর কোনো প্রয়োজন হবে না। তোকে ধারা আর কোনোই ভালো কাজ কখনোই হবে না। আর তুই ভাবলি কি করে আমি তখন ক্ষমা করে দেব তোকে? তোর জন্য আমি স্বেচ্ছায় 10 বছর জেল খেটেছি। এই 10টা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। আমার পুরো লাইফটা ওই জেলখানার মধ্যে বন্দী ছিল। দেখ ভাই,
আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি নিজের হাতে নীলার বাবাকে গুলি করে মেরেছি, কিন্তু তোদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে আমি একটা সুযোগ খুঁজছিলাম, আর এ কারণে সাহায্য করেছিল রকি। ও আমাকে সবকিছু সাহায্য করে আমাকে এমনকি প্ল্যানটাও দিয়েছিল, আর আমি ওর প্ল্যানটা শুনে রাজি হয়ে যাই। আর এই কারণেই এই কাজটা করা হয়, আর ভুল বুঝে নীলা তোকে দূরে সরিয়ে দেয়। এই বলে আকাশ গুলি করে দিল। গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল আলী হাসান। তারপর সেই ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর আকাশ সবাইকে নিয়ে চলে আসলো সেখান থেকে। আর নীলাকে নিয়ে আসার পরে নীলা তখন বলতে লাগলো আকাশকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার কারণে এই 10টা বছর জেলের মধ্যে থেকেছ। তুমি কোনো অন্যায় করনি, তবু তুমি থেকে চাও না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। অর্ধেকটা জীবন তো পার করে দিয়েছি আমরা একা একাই, এবার না হয় একসাথে পার করি। চলো বাকি জীবনটা একসাথে পার করে দেই। তুমি তো সেই আগের মতোই আছো, কিন্তু আমি তো এদিকে বুড়ো হয়ে গেছি। এই বুড়ো ছেলেকে দিয়ে কি তোমার হবে? আর এখন তো ছেলে এটাও বলা যাবে না, এখন হচ্ছে বুড়ো লোক, তাই না? কে বলবে তোমার বয়স 32 হয়ে গেছে? 22 বছর জেলে গিয়েছিলেন আর এখন 32, তোমাকে বোঝাই যাচ্ছে না। এখন তোমার বয়স 32 হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখনো সেই আগের মতোই আছো। এভাবে দুজনে কথা বলতে থাকে, আর কথা বলতে বলতে বেশ অনেকটা সময় চলে যায়। আর এই সময়ের মধ্যে ওরা ঢাকায় ফিরে আসে হেলিকপ্টারে করে। তারপর ধুমধাম করে আকাশ এবং নীলার বিয়েটা হয়ে যায়। আর এদিকে সাদিয়া আকাশের কাছে মাপ চেয়েছেন। সাদিয়া সব কিছু নিয়ে সে বিদেশে চলে গেছে, আর ধুমধাম করে আকাশ এবং নীলার বিয়েটা হয়ে যায়। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, ভেতরে যেতে অনেক ভয় পাচ্ছেন। আর তখন পেছন থেকে আরিফ বলতে লাগলো, বস, আপনি এভাবে ভয় পেলে কি আর চলবে? আপনি ভিতরে যান, আর আপনারটা শেষ হয়ে গেলেই আমরা বিয়ে শাদী করে ফেলবো। আর কতদিন সিঙ্গেল থাকবো এভাবে? আসলে আর কি আর বলবো, অনেক কিছু করেছি, কখনো এভাবে নার্ভাস ফিল করেনি, কিন্তু আজকে অনেক বেশি নার্ভাস ফিল করছি। বস, আপনি প্রথমবার বিয়ে করলেন তো, তার জন্যই এরকম লাগছে। সেকেন্ডবার যখন বিয়ে করবেন তখন সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই রুম থেকে বের হয়ে যায় নীলা। রুম থেকে বের হওয়ার পরেই আরিফ নীলাকে বের হতে দেখে ভয় পেয়ে দৌড়ে চলে গেল। আর এদিকে আকাশ হাসতে শুরু করলো, আর এদিকে নীলা আকাশকে টেনে ভিতরে নিয়ে আসলো। ভেতরে নিয়ে এসে দরজা লক করে দিল। লক করে দেওয়ার পরে নীলা রাগী লোক নিয়ে তার দিকে তাকায়, আর তখন বলতে লাগলো, কি ব্যাপার, তোমার মনে হয় বিয়ে শাদী করার খুব শখ হয়েছে তাই না? আসো তোমাকে বিয়ে করিয়ে দিচ্ছি আরেকটা। কেন, আমাকে দিয়ে কি তোমার হয় না? আসলে এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি তো, তার জন্য কি করে বলবো তোমাকে দিয়ে আমার হবে কিনা। আগে দেখে নেই, যদি পছন্দ হয় তাহলে বলতে পারবো, আর যদি পছন্দ না হয় তাহলে তো অন্য একটা বিয়ে করতেই হবে। তখন নীলা আকাশের বুকে এসে কিল খুশি মারতে শুরু করলো। আকাশ তখন হাসতে শুরু করলো, আর একটা সময় সহ্য করতে না পেরে নীলা কান্নাই করে দিল। আর আকাশ শক্ত করে জড়িয়ে ধরে কপালের মধ্যে আলতো করে চুমু এঁকে দিয়ে বলতে লাগলো, সরি সরি, আর কখনোই এমনটা করব না। এবারের মতো ক্ষমা করে দাও। আর এই জন্য কান্না করা লাগে নাকি পাগলিটা? চলো আজকে একটা মিশনে যাই, যে মিশনটা হবে ভবিষ্যৎ নিয়ে আসার জন্য। নীলা লজ্জা পেয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।